ফের উত্তপ্ত হলো ভারত বাংলাদেশ সীমান্ত। তবে আজকে যে ঘটনা ঘটলো তা সব কিছুকে কিন্তু ছাপিয়ে যেতে বাধ্য। তিনজন অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকেছিলেন এবং ভারতবর্ষে ঢুকে তারা ভারতীয় নাগরিকদের উপর দা, কাটারি, কুঠার ইত্যাদি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং পাল্টা ভারতীয়রাও সেই অনুপ্রবেশকারীদের কিন্তু ঘিরে ফেলে এবং পিটিয়ে কিন্তু মেরে ফেলে। যে খবর সামনে এসছে, এই পুরো ঘটনায় দুজন খতম হয়েছেন এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর ভারত এবং বাংলাদেশের মধ্যে বাকযুদ্ধ কিন্তু চরম জায়গায় চলে গেল। বাংলাদেশের পক্ষ থেকে কালকে একটি প্রেস কনফারেন্স করা হয়। তারা অফিসিয়ালি জানায় তারা এই ঘটনা নিন্দা করছে এবং যাদেরকে মারা হয়েছে, মানে ভারতবর্ষের মানুষ যাদেরকে মেরেছেন, তারা নাকি পেশায় শিক্ষক। কিন্তু ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে যে তিন অনুপ্রবেশকারী ভারতবর্ষে ঢুকেছিলেন তারা শুধুমাত্র সীমান্ত এরিয়া অঞ্চলে সীমাবদ্ধ ছিলেন তা নয়, সীমান্ত থেকে 3 কিলোমিটার ভিতরে ঢুকে গেছিলেন। এবার 3 কিলোমিটার ভিতরে কেন ঢুকেছিলেন সেই প্রশ্ন সরাসরি তোলা হয়েছে। এমনকি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা গ্রামবাসীদের উপর দা, কুটার, কাঠারি ইত্যাদি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। অর্থাৎ এই অনুপ্রবেশকারীদের সেই পুরনো স্ট্র্যাটেজি। এর আগেও আপনারা দেখেছেন বিএসএফ জওয়ানদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং ধারালো অস্ত্র নিয়ে আঘাত করেছে। মালদাতে 1 মাস আগে এই রকম একটি ঘটনায় মালদার একজন বিএসএফ ইন্সপেক্টর, 59 বছর বয়সী একজন ইন্সপেক্টর কিন্তু মারা যান। অর্থাৎ এই অনুপ্রবেশকারীরা এখন বিএসএফ অর্থাৎ ভারতের সেনাবাহিনীকে পাল্টা আক্রমণের পথ বেছে নিয়েছে, কারণ মোহাম্মদ ইউনূস সরকার প্রতি ক্ষেত্রে এই অনুপ্রবেশকারী ইস্যু থামানোর চেষ্টা না করে অনুপ্রবেশকারীদের হয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে। কালকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে একটা লাইন অত্যন্ত ইন্টারেস্টিং, আমি একটু আপনাদের শোনাতে চাই। দেখুন আপনারা কিভাবে এরা ন্যারেটিভ বিল্ড আপ করার চেষ্টা করে। সেখানে তারা লিখেছেন, যে কোনো দেশের নাগরিকই হন না কেন যদি অসাবধানতার বশে সীমান্ত পেরিয়ে যায় তাহলে মানবিকতার খাতিরে এবং ওভারঅল হিউম্যানিটির খাতিরে তাদেরকে হত্যা করার ক্ষমতা কারণ নেই, উচিত নয় এবং তাদের বাঁচার অধিকার আছে। একদম ঠিক কথাই বলেছেন। অসাবধানতার বশে অন্য একটি রাষ্ট্রের বর্ডার পেরিয়ে যাওয়া আর আপনি আমার দেশে ঢুকে গরু পাচার করবেন, সোনা পাচার করবেন, ড্রাগ পাচার করবেন, সেই দুটো তো একই জিনিস নয়। অর্থাৎ বাংলাদেশ আন্তর্জাতিক স্তরে ফের ভারতের বিপক্ষে এই ধরনের ফলস ন্যারেটিভকে বিল্ড আপ করার চেষ্টা করেছে, যার পাল্টা কিন্তু কালকে ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ভারত স্পষ্ট বলেছে যে যাদেরকে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে শেষ করে দিয়েছে তারা সকলের আগে দা, কুটার, কাঠারি ইত্যাদি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আত্মরক্ষার অধিকার সকলের আছে। আপনি বাংলাদেশ থেকে অসাবধানতার বশে সীমান্তের একটি নির্দিষ্ট অঞ্চলে পৌঁছাতে পারেন, কিন্তু 3 কিলোমিটার ভিতরে ঢুকে যাবেন ত্রিপুরা বর্ডার দিয়ে এবং সেখানকার মানুষের উপরই আপনি আক্রমণ করবেন। ভারতীয়রা কেন এতটা সহিষ্ণুতা দেখাবে? সব দায় কি ভারতের? আর প্রথমত শেষ 1 বছরের আপনি ঘটনা প্রবাহগুলো সাজান। এটা তো প্রথম ঘটনা হলো না, এই ঘটনা বোধহয় 1000তম ঘটনা যেখানে বাংলাদেশের অনুপ্রবেশকারীরা দা, কুটার, অস্ত্র, লোহার রড ইত্যাদি রেখে একটা সংঘবদ্ধ হয়ে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করে। কখনো বিএসএফ কর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে, কখনো সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আর ত্রিপুরা বর্ডার সাম্প্রতিক সময় সব থেকে বেশি সেন্সিটিভ একটি এরিয়া বাংলার পর। কিছুদিন আগে ত্রিপুরা বর্ডারে এমন এক কর্মকাণ্ড ঘটে, ফলে ত্রিপুরা বর্ডার কিন্তু ভারতীয়দের গোয়েন্দাদের নজরে আছে। আপনি সেখান থেকেই অনুপ্রবেশকারী ঢোকানোর চেষ্টা করছেন। আর এই অনুপ্রবেশকারী সমস্যা ভারতেই কেন এতটা আসে? কেন বিজেপি তাদের দেশের সীমান্তে এদেরকে আটকাতে পারে না? আজকে তো এই প্রশ্ন সকলের আগে তোলা উচিত। কারণ এই বিজিবি মানে বাংলাদেশের যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ আছে, যারা সেনাবাহিনী বাংলাদেশের, তারা কিন্তু এই অনুপ্রবেশকারীদের প্রশ্রয়দাতা, মদতদাতা। একাধিক রিপোর্ট শেষ 6-7 মাসে এসছে যেখানে সেনাবাহিনীর সদস্যরা 200-300 টাকা নিয়ে এদেরকে অ্যালাউ করে দেন। যদি এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে ভারতে না ঢোকেন তাহলে তো এই হত্যা করার মতো ঘটনা কিংবা এদেরকে আটক করে ওই দেশে পুশব্যাক করে দেওয়ার মতো ঘটনা এগুলো তো হবে না। ফলে আলটিমেটলি মোহাম্মদ ইউনূস সরকারের গোড়াতেই গলদ। তাদের সেনাবাহিনী করাপ্টেড সেনাবাহিনী। তাদের সেনাবাহিনী দিনের পর দিন পয়সা নিয়ে এই গরু পাচারকারী, সোনা পাচারকারী, এই সকল অনুপ্রবেশকারীদের, ক্রিমিনালদের কিন্তু দিনের পর দিন মদত করেছে। আর আজকে দেখুন, যখন ভারতের পক্ষ থেকে এই ধরনের স্ট্রং অ্যাগ্রেসিভ অ্যাকশন নেওয়া হয়েছে, তখন তারা পাল্টা বিবৃতি দিয়ে
ভারতের বিপক্ষে বলছে যে ভারত নাকি মানুষকে হত্যা করছে সীমান্তে। মানুষ তো হত্যার মতো বিষয় হতোই না যদি বাংলাদেশিরা এই দেশে না আসতেন। এবার ত্রিপুরা বর্ডার কেন গোয়েন্দাদের নজরে? ঠিক দুদিন আগে আমি একটি খবর আপনাদের সামনে করেছিলাম, তারপরে অনেক জল গড়িয়ে গেছে এবং ত্রিপুরা বর্ডার যে কতটা সেন্সিটিভ এরিয়া হয়ে উঠছে তা কিন্তু আপনারা ভারতের সুরক্ষার সাপেক্ষে বুঝতে হবে আপনাদের। শুধুমাত্র বাংলাদেশের অনুপ্রবেশকারী এই মুহূর্তে ত্রিপুরার কিন্তু সমস্যা নয়, ত্রিপুরা বর্ডারকে কাজে লাগানোর চেষ্টা পাকিস্তানের আইএসআই জঙ্গিরা কিন্তু করছে। পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি ইন্টারভিউ 1 মাস আগে আমেরিকার একটি সংবাদপত্রে দেওয়া হয়েছিল, যা গার্ডিয়ানে, যেখানে তারা স্বীকার করেছিল যদি ভারত এবার আমাদের উপর আক্রমণ করে আমরা ভারতের পূর্ব দিক থেকে আক্রমণ করব। অর্থাৎ ভারতের নর্থ ইস্ট, ভারতের ত্রিপুরা, বাংলা এগুলো হলো প্রাথমিক টার্গেটের কেন্দ্রবিন্দুতে। তা পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র অফিসিয়ালি বলেছে, এর মধ্যে কোনো লুকানো ফুকানোর কোনো ব্যাপার নেই যে আমরা একটা গোপন স্ট্র্যাটেজি নিয়েছি এদিক দিয়ে করবো না ওদিক দিয়ে করবো, এরকম নয়। তারা অফিসিয়ালি বলছে তাদের আক্রমণের কেন্দ্রবিন্দু হবে ভারতের পূর্ব দিক এবং তারা নাকি স্লিপার সেলগুলোকে অ্যাক্টিভ করতে শুরু করেছে। ঠিক দুদিন আগে আসামে এমন একটি ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন, আসামের সেনাবাহিনীর ক্যাম্পে ঢুকে উলফা আই এবং নাগাল্যান্ডের বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠন রীতিমতো তাণ্ডবলীলা চালিয়েছে। সেনাবাহিনী পাল্টা দিয়েছে বটে, কিন্তু সেনা ছাউনিকে আক্রমণ করা নিঃসন্দেহে একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছে যে ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলো আন্তর্জাতিক ষড়যন্ত্রের সঙ্গে হাত মিলিয়ে বড় সড় পরিকল্পনা কিন্তু করছে। ত্রিপুরাতেও ঠিক একই জিনিস হয়েছে। ঠিক দুদিন আগে ত্রিপুরার বর্ডার থেকে এক 65 বছরের নারীকে আটক করা হয়। আপনারা সাধারণ কোনো ঘটনা ভাববেন, আপনারা ভাবেন অনুপ্রবেশকারী আটক করেছেন 65 বছর বয়স। পরবর্তীকালে কি জানা যায় জানেন? যাকে আটক করা হয় তার নাম আক্তার বেগম। তিনি নেপাল হয়ে ভারতবর্ষে ঢুকেছেন। তিনি শেষে কোথায় ছিলেন জানেন? নেপালের জেলে ছিলেন। 2014 সালে তিনি পাকিস্তানের নাগরিক হয়ে নেপালে যান এবং নেপালের আইএসআই এবং ড্রাগ ট্রাফিকিং এর একাধিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। 2014 সালে তিনি নেপাল পুলিশের ইন্টেলিজেন্সের হাতে গ্রেফতার হন। তার 15 বছরের সাজা হয়েছিল নেপালে এবং সেপ্টেম্বর মাসে যখন নেপালে গণ অভ্যুত্থান হয় তখন তিনি জেল থেকে পালিয়ে যান। নেপালের গণ অভ্যুত্থানে কিন্তু প্রায় 13,000 জঙ্গি জেল থেকে পালিয়ে গেছে, কাঠমান্ডু জেল থেকে। এই মহিলা হলো একজন তার মধ্যে। এই মহিলা নেপাল থেকে বেরিয়ে ফের আইএসআই অ্যাক্টিভিটিতে জড়িয়ে পড়েন এবং নেপাল বর্ডার হয়ে ভারতবর্ষে ঢোকেন এবং ত্রিপুরা হয়ে নাকি বাংলাদেশে যেতে চাইছিলেন এবং এই রকমই রিপোর্ট। এবং তার কাছে পাকিস্তানের একাধিক ডকুমেন্ট, একাধিক ফোন কল, একাধিক ফোনের মেসেজ উদ্ধার করেছে ভারতের ইন্টেলিজেন্স দপ্তর। প্রথমে এই মহিলা কিছু স্বীকার করছিল না। প্রথমে এই মহিলা কি দাবি করেন? প্রথমে এই মহিলা দাবি করেন তিনি দিল্লির পুরানো বস্তির বাসিন্দা, তার নাম নাকি শাহিনা পারভিন এবং তার স্বামীর নাম নাকি মোহাম্মদ গোলাপ ফরাজ। তাকে জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন তার এই গোলাপ ফরাজ নামক স্বামী এখন এই মুহূর্তে পাকিস্তানে থাকেন, পাকিস্তানের পার্মানেন্ট রেসিডেন্ট। তিনিও পাকিস্তানের বাসিন্দা, নেপালের জেলে ধরা পড়েছিলেন অনৈতিক কর্মকাণ্ডের জন্য। এখন কোনো গুরুত্বপূর্ণ হয়তো মিশনে তিনি ভারত ত্রিপুরা বর্ডার হয়ে বাংলাদেশে যেতে চাইছেন। অর্থাৎ ত্রিপুরার মতো একটি জায়গা যা ভারত এবং বাংলাদেশেরও অত্যন্ত সিকিউরিটি ওরিয়েন্টেড সেন্সিটিভ একটি প্লেস, সেই জায়গাটাকে কিন্তু ব্যবহার করার চেষ্টা এবার পাকিস্তানের আইএসআই জঙ্গিরা করছে। আর পুরো বিষয়টা নেপালের যোগ জড়িয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। নেপালকে দিনের পর দিন ব্যবহার করেছে আইএসআই। নেপালের থেকে ভারতে আসা অত্যন্ত সহজ, ভিসা লাগে না, অনেক ডকুমেন্টেশনের প্রসেস আছে সেগুলো সোজা। ফলে এই যে ভারতকে অশান্ত করার পরিকল্পনা এখন কিন্তু শুধু পাকিস্তান করছে তা ভাবলে আপনাদের হবে না। 7 সিস্টার্স উত্তর পূর্ব অংশকে নিয়ে কখনো বাংলাদেশ কখনো পাকিস্তান আইএসআই একত্রে একে অপরের সঙ্গে কথাবার্তা বলে করছে। আন্তর্জাতিক চক্রান্ত এটার পিছনে আছে এবং তারা লং টার্ম জিওপলিটিক্যাল গোল যে এখানে আমেরিকা একটি খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে এবং এর জন্য ধর্মান্তরণ করার জন্য একাধিক আমেরিকার মানুষ এই দেশে আসেন, ভারতের সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন। আমি একাধিক রিপোর্টে আপনাদের সামনে তুলে ধরেছি। অর্থাৎ সব মিলিয়ে যেটা দাঁড়ালো তা হলো ভারত বিরোধীদের চক্রান্ত কিন্তু চরম জায়গায় আস্তে আস্তে পৌঁছতে শুরু করেছে। সকলের সতর্কতা নেওয়া প্রয়োজন, অবলম্বন করা প্রয়োজন এবং ভারতকে কোনো অবস্থাতেই বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতে তুলে দেওয়া যাবে না। এমন কোনো ঘটনাকে মদত বা প্রশ্রয় দেওয়া যাবে না যেগুলো ভারতের শান্তি এবং শৃঙ্খলাকে বিঘ্নিত করে। যাই হোক, দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক।
কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।